আচ্ছা, গত দুদিন ধরে আমরা ট্রেড থিওরির লুব্রিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করছি। লুব্রিকেশন সিস্টেমের টাইপস সম্বন্ধে গতকাল আমরা আলোচনা করেছি। সেই টাইপসের মধ্যে গতকাল আমরা যেগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল কি কি বলতো, একটা ছিল মিক্সড লুব্রিকেশন সিস্টেম, বা যেটাকে আমরা পেট্রোল লুব্রিকেশন সিস্টেম বলছিলাম, যেটা কেবলমাত্র আমাদের পেট্রোল ইঞ্জিন, যেটা টু স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এটা কিন্তু একমাত্র ব্যবহার করেছিলাম। আর আমরা কি করছিলাম না, আমরা আরেকটা জিনিস যেটা করার ছিল সেটা হলো তোমার ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমের মধ্যে আমরা তিনটে টাইপ পেয়েছিলাম। একটা হচ্ছে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, একটা স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার ফিট লুব্রিকেশন সিস্টেম, আর একটা ছিল ফুললি প্রেসার ফিট সিস্টেম। তো স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার বা যেটাকে কম্বাইন্ড সিস্টেম বলছিলাম, আর তার সঙ্গে ছিল প্রেসার ফিট সিস্টেম। গতকাল আমরা স্প্ল্যাশ প্রথমে আলোচনা করেছিলাম মিক্সড লুব্রিকেশন সিস্টেম নিয়ে বা পেট্রোল লুব্রিকেশন সিস্টেম নিয়ে, তারপর আলোচনা করেছিলাম স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম নিয়ে, তারপরে স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার, এই দুটো আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব বলে ঠিক করেছি সেটা হচ্ছে প্রেসার ফিট সিস্টেম। এখন এই যে প্রেসার ফিট লুব্রিকেশন সিস্টেম, এই প্রেসার ফিট লুব্রিকেশন সিস্টেমটা কি না, এটা হচ্ছে একটা ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম। এখন এই ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেমটা বেসিক জিনিসটা কি আছে না, এই ইঞ্জিনের তলায় একটা সাম থাকবে বা একটা অয়েল প্যান থাকবে। সেই অয়েল প্যান বা সামটা ক্র্যাঙ্কেসের ঠিক নিচে থাকবে এবং সেখান থেকে আমরা লুব্রিকেটিং অয়েলটা, বেসিক্যালি সাম বা যে অয়েল প্যানটা থাকে সেটা কি করছি না, আমার লুব্রিকেটিং অয়েলটাকে ওখানে স্টোর করে রাখছি। এখান থেকে লুব্রিকেটিং অয়েলটা কি করব না, আমরা পাম্পের মাধ্যমে আমরা একটা ট্রাফে তুলছিলাম। সেই ট্রাপ থেকে আমরা কি করছিলাম না, স্প্ল্যাশিং করছিলাম। আবার স্প্ল্যাশ এবং যখন তোমার প্রেসার ফিট সিস্টেম হচ্ছিল তখন কি করছিলাম না, ওখান থেকে আমরা ওটাকে কিছুটা অংশ প্রেসারাইজড করে আমরা বিভিন্ন পার্টসে পাঠাচ্ছিলাম আর কিছুটা স্প্ল্যাশ করছিলাম। এবারে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একদম ফুললি ওখানে স্প্ল্যাশের কোনো জায়গা থাকবে না, অর্থাৎ স্প্ল্যাশ করতে গেলে কানেক্টিং রডের বিগ এন্ডে যে স্কুপটা লাগাচ্ছিলাম সেই স্কুপটা আমরা লাগাবো না। স্কুপটা না লাগিয়ে আমরা কি করব না, টোটালটা কি প্রেসারাইজ সিস্টেমে আমরা যে যে জায়গাতে লুব্রিকেশনের দরকার, অর্থাৎ যে যে জায়গাগুলোতে আমাদের মেটাল টু মেটাল কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে বা যে জায়গাগুলোতে মেটাল টু মেটাল কন্ট্যাক্ট হয়ে আমরা ওই সিস্টেমটা কাজ করবে, সেই জায়গাগুলোকে ফ্রিকশনলেস করবার জন্য বা ওখানের মধ্যে ওয়্যার রেজিস্ট্যান্ট করবার জন্য বা ওই জায়গাটাকে আরো ভালোভাবে অপারেট করবার জন্য আমরা কি করব, লুব্রিকেটিং অয়েলটাকে প্রেসার ফিড সিস্টেমের মাধ্যমে সেই সেই জায়গাতে পৌঁছে দেবো। এটা করতে গেলে আমাদের অনেকগুলো পার্টস লাগবে, যেটা লুব্রিকেশন সিস্টেমের পার্টস, যেমন ধরো আমরা অয়েল প্যান তো পেয়েছি, স্ট্রেনার পাবো, একটা পাইপ পাবো, মানে যেটা হচ্ছে লো প্রেসার পাইপ বলে, স্ট্রেনার থেকে পাম্প পর্যন্ত, তো পাম্পের ইনলেট পর্যন্ত একটা অয়েল পাম্প লাগাতে হবে। অয়েল পাম্পের পর অয়েল ফিল্টার থাকবে, ফিল্টারের পর অয়েল গ্যালারি থাকবে, ওখানে আবার প্রেসার রিলিফ ভালভ আছে, এরকম ভেরিয়াস টাইপস অফ জিনিস আছে যেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না, গতকাল যেটা আলোচনা করতে করতে আমরা ছেড়ে দিয়েছিলাম, অর্থাৎ স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম আর স্প্ল্যাশ এন্ড প্রেসার দুটো। আরেকবার একটু ছবিটা দেখে নেবো। দেখো, এটা হচ্ছে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো। এটা হচ্ছে মাল্টি সিলিন্ডারের ক্ষেত্রে, সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে সেটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, গতকাল খুব ভালো করে দেখে নিয়েছো। এখানে এই ছবিটা দেখাচ্ছি যাতে একটুখানি মনে পড়ে যায়। স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, দেখো এখানে অয়েল স্টেনার থেকে তেলটা উঠছে কোথাও, অয়েল পাম্পের মাধ্যমে সাকশন হচ্ছে, রয়্যাল পাম্প থেকে এখানে হাই প্রেসার লাইনে আসছে। এই প্রেসার লাইনে কি হচ্ছে না, এখানে দেখো অয়েল ট্রাপ করা আছে, সেই ট্রাপগুলো থেকে অয়েলটা জমা হচ্ছে। এবারে দেখো এখানে যে একটা পিস্টন আছে, তার যে কানেক্টিং রড, তার বিগ এন্ডের তলে একটা স্কুপ লাগানো আছে। যখনই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরবে তখন এই স্কুপ থেকে এটা স্প্ল্যাশিং হবে। তাহলে এটা ছিল সিম্পল স্প্ল্যাশ সিস্টেম। এরপরে আমরা যেটা দেখেছিলাম কি, প্লাসের সাথে সাথে আমরা ওই যে পাম্পটা আমরা ব্যবহার করেছিলাম, সেই পাম্পটাকে কি করছি না, কিছুটা অয়েলকে আমরা বিভিন্ন জায়গাতে, যেমন ধরো এখানে ক্র্যাঙ্কশ্যাফটের মেন বিয়ারিং এ ওপরে যে আমার ভালভ অ্যাকচুয়েটিং মেকানিজম আছে, তার যে ক্যাম্পশ্যাফট আছে সেখানে আমরা সরাসরি একটা পাইপের সাহায্যে বা একটা গ্যালারির মাধ্যমে, অয়েল গ্যালারির মাধ্যমে আমরা কিন্তু অয়েলটাকে প্রেসারাইজ করে ওখানে পাঠিয়ে দিচ্ছিলাম। তাহলে এখানে একটা আমরা অয়েল পাচ্ছিলাম যেটা কিনা এখানে প্রেসারাইজ হয়ে যাচ্ছে। আরেকটা অয়েল দেখো এখানে যে ট্রাপ আছে সেই ট্রাফে অলরেডি স্প্ল্যাশ করছে, তাহলে স্প্ল্যাশও হচ্ছে, তার সাথে সাথে প্রেসারাইজ ফরমেশনে আমরা কিছুটা অয়েলকে অন্য পারপাসে লুব্রিকেশন করছি। তাহলে আমি এখানে যেটা তোমাদেরকে দেখালাম, নিশ্চয়ই দুটো গতকাল আলোচনা হয়ে গেছে, একটুখানি তোমাদের একটু মেমোরি রিকল করে নিলাম আমি। এবারে আমি আজকে যেটা আসবো সেটা হচ্ছে কমপ্লিটলি প্রেসার লুব্রিকেশন সিস্টেম। দেখো এখানে যে প্রেসার লুব্রিকেশন সিস্টেমটা দেখছো, এখানে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের যে
তলায় যে কানেক্টিং রডের সঙ্গে যে স্কুপটা ছিল, এই যে বিগ এন্ডের সাথে যে স্কুপটা লাগানো ছিল, এই স্কুপটা কিন্তু এখানে লাগানো নেই। ফলে কি হচ্ছে না, এখানে যে ক্র্যাঙ্কশ্যাফটটা আছে, এই দেখো এই ক্র্যাঙ্কশ্যাফট এবং এখানে যে ক্যামশ্যাফট, এটা যেটা এখানে পুরোপুরি যে অয়েলটা যাচ্ছে, বা ধরো এই যে কানেক্টিং রডের মাঝখান দিয়ে এই যে পিস্টন পর্যন্ত এইখানে যাচ্ছে, বা পিস্টনের বরাবর সিলিন্ডারের গা বরাবর যে এখানে যে লুব্রিকেশনটা হবে, এটা টোটালটাই কিভাবে হবে না, এটা হচ্ছে প্রেসারের সাহায্যে হবে। অর্থাৎ যে পাম্পটাকে আমরা ইউজ করছিলাম, সেই পাম্পটাই কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেবে এই লুব্রিকেশন সিস্টেম। অর্থাৎ এখানে কোনোভাবেই স্প্ল্যাশিং এর কোনো গল্প থাকছে না। আমরা কি করছি না, এখানে দেখো একটা অয়েল স্টেনার লাগাচ্ছি, এখান দিয়ে একটা লো প্রেসার পাইপ লাগাচ্ছি পাম্পের সাথে, যেটা পাম্পের সাকশনের সাথে লাগবে। অর্থাৎ পাম্পটা যখনই ঘুরবে তখনই কি হবে না, এখান থেকে এই যে অয়েল সামটা আছে এই বা অয়েল প্যানটা আছে, সেখান থেকে স্ট্রেনারের মাধ্যমে তেলটাকে একটু ছেঁকে নিয়ে, মানে অর্থাৎ এখানে যেগুলো আর কি বড় বড় পার্টিকেল থাকবে সেগুলোকে এই ছাঁকনিতে ছাঁকা হয়ে যাবে। এবার এখানে লুব্রিকেটিং পাম্পের সাহায্যে এখানে পাম্পটা অপারেট হবে, এবং ওই অয়েলটা কি হবে না, এইখানে এই গ্যালারির মাধ্যমে ঢুকবে। এই গ্যালারি দেখো, এই যে ব্ল্যাক লাইন বরাবর যেগুলো দেখছো, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে অয়েল গ্যালারি, এবং এখানে কিছু স্প্রাউট লাগানো আছে, এখানে কিছু হোল করা আছে, যেখান দিয়ে অয়েলটা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে যাবে। এবারে দেখো এখানে এই যে জায়গাটা দেখছো, এটা সাধারণত এসআই ইঞ্জিনের ক্ষেত্রে থাকে, অর্থাৎ স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে আমরা কি করি না, এই জায়গাতে কিছু হোল থাকে যেখান দিয়ে আমরা অয়েলটাকে স্প্ল্যাশ করে থাকি। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি হয় না, এই স্প্ল্যাশও থাকে, আবার কি হচ্ছে না, এই কানেক্টিং রডের ভেতর দিয়ে একটা ড্রিল করা থাকে, এই ড্রিলের ভেতর দিয়ে কি হচ্ছে না, অয়েলটা আমরা এই পিস্টনের তলা দিয়ে আমরা এই যে অয়েল কন্ট্রোল রিং আছে, অয়েল কন্ট্রোল রিং দিয়ে স্প্রে করি কোথায় না, আমাদের এখানে যে সিলিন্ডার ওয়াল আছে, সিলিন্ডার ওয়ালটাকে স্প্রে করে থাকি। আবার কিছু ইঞ্জিনে দেখা যায় কি না, আমরা এখানে কিছু স্প্রাউট লাগিয়ে দিই, যে স্প্রাউটটা খানিকটা পিচকারির মতো এই পিস্টনের তলাটাকে অয়েল স্প্রে করতে থাকে, এবং সেই অয়েলটা আমার এই অয়েল কন্ট্রোল রিং এর মাধ্যমে এই সিলিন্ডার ওয়ালে পড়বে, এবং সিলিন্ডার ওয়ালের সাথে পিস্টনের যে জায়গাটা, এই জায়গাটায় লুব্রিকেশন পড়বে। আর বাকিগুলো দেখতে পাচ্ছি এখানে অয়েল গ্যালারি করে দেওয়া আছে, ক্যামশ্যাফটও কিছু জায়গাতে স্প্রাউট লাগানো আছে। আমি তোমাদেরকে টোটালি ব্যাপারটা আরো ডিটেলে বোঝাবো। কিন্তু আমাদেরকে এই যে ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম, এই যে ছবিটা দেখছো, এটার থেকে আমি আরেকটা ছবিতে তোমাদেরকে নিয়ে যাব, ওখানে আরেকটু ক্লিয়ার তোমরা জিনিসটা দেখতে পাবে যে বিষয়টা কতটা কিভাবে অয়েল গ্যালারিতে যাচ্ছে। দেখো এখানে এই ছবিটা নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে কি আছে। ছবিটা দেখো, একদম তলায় দেখতে পাচ্ছ অয়েল স্টেনার আছে, সাম্প আছে, এখানে অয়েল পাম্প আছে। পাম্প থেকে প্রথমে তেলটা কোথায় যাবে না, অয়েল ফিল্টার। অয়েল ফিল্টার থেকে কিন্তু আমরা সরাসরি ফিল্টার করে নেওয়ার পর আমরা এখান থেকে এই দেখো প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে লুব্রিকেশনের দরকার, সে একদম রকারাম শ্যাফট থেকে শুরু করে ক্যাম্প শ্যাফট, পুশ রড, প্রত্যেকটা জায়গাতে। আমরা আগের ছবিটা দেখছিলাম কি যেখানে ওভারহেড ক্যাম্প শ্যাফট ছিল, এখানে কিন্তু ওভারহেড ক্যাম্প শ্যাফট নেই, এখানে ক্যাম্প শ্যাফটটা দেখো সরাসরি আমার ইঞ্জিনের নিচে লাগানো আছে, এবং পুশ রড রকার আর্মের মাধ্যমে আমরা এখানে লুব্রিকেশন করছি। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছি যে অয়েলিংটা কিভাবে হচ্ছে, এবং এই টোটাল সিস্টেমটা কিভাবে হচ্ছে না, টোটালটা কিন্তু প্রেসার ফিড সিস্টেমের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ পাম্প সার্কুলেশন প্রেসার ফিড লুব্রিকেশন সিস্টেম এটাকে আমরা বলে থাকছি। এখানে দুটো জিনিস নেই, একটা হচ্ছে এখানে একটা প্রেসার রিলিফ ভালভ থাকে, যে রিলিফ ভালভটা কি করে, এখানে একটা কন্টিনিউয়াস প্রেসার, একই রকম প্রেসার এখানে এই লাইনের মধ্যে মেনটেন করে, যেটা এই অয়েল গেজের প্রেসারের মাধ্যমে দেখতে পারি। এই গেজটা কি দেখছি না, এখানে যে অয়েলটা আছে, অর্থাৎ যে অয়েলটা এখানে সার্কুলেট হচ্ছে, সেই অয়েলটা যাতে কমপ্লিটলি একটা কনস্ট্যান্ট প্রেসারে সবসময় আমরা এখানে ফ্লো করতে পারি। যদি কোনো কারণে এখানে প্রেসারটা ড্রপ করে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার এখানে কোনো সময় পাম্পে কোনো প্রবলেম হয়েছে, বা আমার ফিল্টারটা কোনো কারণে ক্লগড হয়ে যায়। বেসিক্যালি এটা পাম্পের প্রবলেমের ক্ষেত্রেই হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে ইঞ্জিন ধরো লো স্পিডে ঘুরছে, তখন হয়তো আমার অত হাই প্রেসারে লুব্রিকেশন করার দরকার নেই, পাম্পটা তাহলে এখানে কম স্পিডে ঘুরবে বা বেশি স্পিডে ঘুরবে। এবার ধরো কোনো সময় লাইনে প্রেসার বেশি এলো বা কম এলো, সেটা হচ্ছে কি প্রেসার রিলিফ ভালভের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করে থাকি। প্রেসার রিলিফ ভালভটা এখানে ছবিতে নেই, আমি প্রেসার রিলিফ ভালভ সম্বন্ধে ডিটেলে আরো তোমাদেরকে বলবো যখন আমি লুব্রিকেশন সিস্টেমের পার্টস পড়াবো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা গতকাল আলোচনা করেছিলাম কি না, লোয়েট সাম লুব্রিকেশন সিস্টেমের মধ্যে ফ্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, স্প্ল্যাশ এন্ড প্রেসার। আজকে করছে কি, ফ্ল্যাশটাকে তুলে দিয়েছি, শুধু এখানে প্রেসার লুব্রিকেশন সিস্টেমটা লাগিয়েছি, এবং পুরোটাই হচ্ছে কার মাধ্যমে না, একটা অয়েল পাম্প, এবং সেই পাম্পটা তেলটাকে ফোর্স ফিড করছে, ফোর্স ফিড করে ও বিভিন্ন অয়েল গ্যালারি আছে, অর্থাৎ এখানে এই যে লাইনগুলো দেখছো, যেটা ইয়েলো কালারের যে লাইনগুলো দেখছো, বা আগের ছবিটাতে আমরা যখন এখানে ব্ল্যাক কালার গুলো দেখছিলাম, সেটা হচ্ছে না অয়েল যাওয়ার রাস্তা, অয়েল প্যাসেজ। এগুলো গ্যালারি মানে অয়েল প্যাসেজ,
এই প্যাসেজের মাধ্যমে আমরা এখানে অয়েলটাকে প্রত্যেকটা পার্টসে যেখানে যেখানে আমার লুব্রিকেশন করার দরকার আছে সেই জায়গায় লুব্রিকেটিং অয়েলটাকে পৌঁছে দিচ্ছি। কিছু জায়গাতে আমরা স্প্রাউট লাগাইছি, কিছু জায়গাতে এই ধরনের চ্যানেল করে রাখছি যেখানে স্মল হোল করা আছে, যে হোলটা ধরো মেন বিয়ারিং আছে সেখানে একটা হোল করা আছে, কানেক্টিং রডের ওখানে হোল করা আছে। এই প্রত্যেকটা হোল ড্রিল ভাবে সুন্দর করে আমরা এখানে এমন ভাবে অ্যাডজাস্টমেন্ট করে রেখেছি যাতে যখনই এখানে পাম্পটা চালু হবে এই পাম্প থেকে অয়েলটা কিন্তু ফোর্স ফিড ভাবে পুরো সিস্টেমের মধ্যে পরিষ্কার ভাবে এর মধ্যে এটা প্রত্যেকটা পার্টসে চলে যাবে। ঠিক আছে, আমি আসছি নেক্সট পয়েন্টে। এই ছবিটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, বেরিয়ে গেছি। এবারে যে জায়গাটা আসছি এটা একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। এই অ্যানিমেশনটা একটু ভালো করে দেখো। দেখো এখানে কি হচ্ছে না, এখানে ইঞ্জিনটা আমার রানিং কন্ডিশনে আছে। তাহলে এখন ইঞ্জিনটার কি হচ্ছে না, এখানে যে পাম্পটা, এই পাম্পটাকে তো অপারেট করতে হবে। পাম্পটা অপারেট করবে কি, বেসিক্যালি আমি তোমাদেরকে পাম্প নিয়ে যখন আলোচনা করব তখন আমরা জানবো যে পাম্পটা তো একটা রোটারি মোশন পাচ্ছে। কোথা থেকে পাচ্ছে না, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইঞ্জিনের যে কোনো এক্সট্রা যখন অ্যাটাচমেন্ট আমরা লাগাবো সে পাওয়ারটা কোথা থেকে নেবে না, ক্র্যাঙ্কশ্যাফট থেকে নেবে। বেসিক্যালি আমাদের এখানে এই যে পাম্পটা যেটা আছে এটা কিছু পাম্প আছে যেটা ক্র্যাঙ্কশ্যাফট ড্রিভেন পাম্প আছে, কিছু পাম্প আছে যেগুলো হচ্ছে ক্যামশ্যাফট ড্রিভেন পাম্প আছে। বেসিক্যালি আমাদের যতগুলো পাম্প আমরা ইউজ করে থাকি তার মধ্যে মানে মোস্ট কমন হচ্ছে ক্যামশ্যাফট ওরিয়েন্টেড, অর্থাৎ ক্যামশ্যাফট থেকে পাওয়ার নিয়ে আমার কিন্তু অয়েল পাম্পটা চলে। তাহলে ক্যামশ্যাফটটা কোথায় পাওয়ার পাচ্ছে না, ক্যামশ্যাফটকে তো ক্র্যাঙ্কশ্যাফট ঘোরাচ্ছে, ক্র্যাঙ্কশ্যাফট ক্যামশ্যাফটকে ঘোরাচ্ছে, সেই ক্যামশ্যাফট থেকে আমরা অয়েল পাম্পটাকে আমরা ঘোরাচ্ছি এবং সেই অয়েল পাম্পটা ঘুরে আমরা অয়েলটাকে অয়েল সাম্প থেকে আমরা কি করছি না ওটাকে সাকশন করছি। কিছু পাম্প আছে যেটা ডাইরেক্টলি ক্র্যাঙ্কশ্যাফট থেকে আমরা ওটাকে ঘুরিয়ে থাকি। তো সেটা আমরা যখন পাম্পের টাইপস অফ পাম্প নিয়ে আমরা আলোচনা করবো, টাইপস অফ পাম্প বলতে টাইপস অফ অয়েল পাম্প, অর্থাৎ এখানে তো আমরা অয়েল পাম্প ব্যবহার করছি, সেগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন আমি এর ব্যাপারে তোমাদের ডিটেলে বলবো। আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হলো যে এই যে সিস্টেমটা কিভাবে কাজ করছে। তাহলে আমি প্রথমে কি বললাম, দ্য পাম্প রিসিভ পাওয়ার ফ্রম দ্য ইঞ্জিন থ্রু বেল্ট অ্যান্ড পুলি ম্যানেজমেন্ট। কিছু জায়গায় বেল্ট ড্রাইভ থাকে, কিছু জায়গায় পুলি থাকে, কিছু জায়গায় সরাসরি গিয়ার ড্রাইভের মাধ্যমে আমরা এই রোটারি অয়েল পাম্পটাকে অপারেট করে থাকি। এখন এই যে অয়েল পাম্পটা এখানে অপারেট হচ্ছে, এইখানে যে ইঞ্জিনটা আমরা কাজ করছি এই ইঞ্জিনটাতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পাম্পটা বেল্ট ড্রাইভের মাধ্যমে চলছে। তুমি আমাদের ওয়ার্কশপে যখন খুলবে তখন দেখবে ওখানে গিয়ার ড্রাইভ আছে। আলটিমেটলি ড্রাইভটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে পাওয়ারটা পাচ্ছে কোথা থেকে, আইদার ক্র্যাঙ্কশ্যাফট বা ক্যামশ্যাফট থেকে এটা পাওয়ার পাচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার ধরো পাম্পটা ঘুরতে শুরু করেছে, পাম্প ঘুরতে শুরু করলে কি হবে, পাম্পের ওখানে একটা সাকশন হবে। সাকশন হওয়ার জন্য তাকে কিছু শাক করতে, কি শাক করতে, অয়েল শাক করবে, যেহেতু অয়েল পাম্প। তাহলে লুব্রিকেটিং অয়েলটা কোথায় আছে না, সাম্পের মধ্যে আছে। সাম্পের থেকে অয়েলটা কিভাবে আসবে না, আমার একটা পাইপ আছে, একটা লো প্রেসার পাইপ, সেই পাইপের মাধ্যমে এটা সাকশন করবে। মাঝখানে যাতে কোনো ইম্পিউরিটিস না এসে যায়, কোনো ধুলোবালি ময়লা যাতে না আসে তার জন্য একটা স্ট্রেনার লাগিয়ে দিচ্ছি, যে স্ট্রেনারটা ক্লিন করে ক্লিন অয়েলটাকে আমার এখানে পাঠাচ্ছে। কিন্তু মাইক্রোস্কোপিক যে ডাস্টগুলো থাকে সেই ডাস্টগুলোকে তো আমাকে ক্লিন করতে হবে, সেটা ক্লিন করবার জন্য অয়েলটাকে আমাকে অয়েল ফিল্টারের মধ্যে পাঠাতে হবে। এখানে আমি একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, আমি বলবো এখানে যে অয়েল ফিল্টার আছে আমরা বেসিক্যালি দুটো টাইপের অয়েল ফিল্টার ব্যবহার করি। একটা হচ্ছে ফুল ফ্লো টাইপ অয়েল ফিল্টার, একটা হচ্ছে বাইপাস অয়েল ফিল্টার। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে দুটো টাইপের যে ফুল আছে, একটা দেখো ফুল ফ্লো লুব্রিকেশন সিস্টেম, একটাকে বাইপাস লুব্রিকেশন সিস্টেম বলে। বেসিক্যালি ফিল্টারটার উপরে এটা ব্যাপারটা পুরোটাই নির্ভর করে। বাইপাস লুব্রিকেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, আমি কিছুটা অয়েলকে আমি ফিল্টারের মাধ্যম দিয়ে নিয়ে যাব, কিছুটা অয়েলকে আমি কিন্তু সরাসরি সিস্টেমে দিয়ে দেবো, যেটা কিন্তু এখন কোনো গাড়ির ক্ষেত্রে আমরা করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন ফুল ফ্লো লুব্রিকেশন করি, অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি এক্ষুনি যে তোমাদেরকে অ্যানিমেশন দেখাচ্ছিলাম, এখানে যে ফিল্টারটা আছে এটা কিন্তু ফুল ফ্লো টাইপ, অর্থাৎ এখানে টোটাল লুব্রিকেটিং অয়েল যেটা পাম্প থেকে আমার বেরোচ্ছে সেই লুব্রিকেটিং অয়েলটাকে ফিল্টারের মধ্যে ঢোকাবো এবং পুরো সেখান থেকে ফিল্টার হয়ে যাওয়ার পর আমি সেটাকে এখান থেকে বাইরে বের করে আমি আমার অয়েল গ্যালারিতে সেটাকে পাঠাবো। এটাকে বলা হচ্ছে ফুল ফ্লো। বাইপাসের ক্ষেত্রে কি হবে না, আমি কিছুটা অংশ ফিল্টার করব, কিছুটা অংশ ফিল্টার করব না। আমি এ ব্যাপারে আরো ডিটেলে তোমাদেরকে বলবো। আমি জাস্ট যেহেতু এটা টাচ করে যাচ্ছি বলে তোমাদেরকে এটা নিয়ে একটুখানি আলোচনা করে দিলাম। এবারে আসছি কি, এখানে দেখো আরেকটা জিনিস আছে, অয়েল প্রেসার রেগুলেটর। এই অয়েল প্রেসার রেগুলেটরটা কি করছে না, আমি তোমাকে আগেই বললাম
এই রেগুলেটরটার কাজ হলো সিস্টেমের মধ্যে, অর্থাৎ আমার লুব্রিকেশন সিস্টেম যেটা ফোর্স ফিড ভাবে আমি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, এই জায়গাতে একটা কনস্ট্যান্ট প্রেসারও সবসময় বিল্ড আপ করে রাখবে। কারণ আমরা জানি লুব্রিকেটিং অয়েলটা কিন্তু আমাদের ইঞ্জিনের পক্ষে একদম আমাদের যেমন শরীরে রক্ত, সেরকম ওটার হচ্ছে সেম জিনিস। অর্থাৎ লুব্রিকেটিং অয়েল যদি কোনো কারণে আমার কম যায়, যদি প্রেসার ড্রপ করে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা পার্ট লুব্রিকেশন হবে না। লুব্রিকেশন না হলে কি ওখানে ফ্রিকশন হবে, ফ্রিকশনের লস বেড়ে যাবে, হিট জেনারেট করবে, ওয়্যার এন্ড টিয়ার হবে, আলটিমেটলি ইঞ্জিনটা হিট হয়ে গিয়ে আমার সিজ হয়ে যাবে। তাহলে এই যে ইঞ্জিনটাকে আমাকে যাতে সুরক্ষিত রাখতে পারি, ইঞ্জিনটার পারফরমেন্স যাতে আমি কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট এফিসিয়েন্সি রেটে আমি দিতে পারি, তার জন্য লুব্রিকেশন করাটা খুবই জরুরি। এবং এই লুব্রিকেশন করবার জন্য লুব্রিকেটিং অয়েলটাকে সঠিক প্রেসারে পাঠানোর জন্য আমাকে প্রেসার রেগুলেটরের সাহায্য নিতে হবে। এবং এখানে একটা প্রেসার রিলিফ ভালভ এখানে কাজে লাগাবো। আমরা আগে দেখবো প্রেসার রিলিফ ভালভের কি কার্যকারিতা আছে। যেখানে কি কাজ হচ্ছে না, প্রত্যেকটা পার্টসে যাতে লুব্রিকেশনটা ঠিকঠাক যায়, তার জন্য প্রেসারটাকে ও নিয়ন্ত্রণ করবে। যদি কোনো কারণে প্রেসার বেশি হয়, তো পাম্পটা হয়তো এমনভাবে হাই স্পিডে চলছে যেখানে সিস্টেম প্রেসার আমার অত লাগবে না, অথচ আমার প্রেসার বেশি আসছে, তখন কি করবো, বাইপাস ভালভটা খুলে এখানে একটা নির্দিষ্ট প্রেসার ও মেনটেন করবে এবং বাকি অয়েলটাকে ড্রেন করে ও সাম্পে আবার নামিয়ে দেবে। আমরা এই ব্যাপারে পরে আলোচনা করব। এখন শুধু জাস্ট আমরা টোটাল সিস্টেমটাকে একটু বুঝবো। তার জন্য আমি দেখো যেভাবে দেখাচ্ছি, অয়েলটা তাহলে কোথায় গেল না, পাম্পের পর অয়েল প্রেসার রেগুলেটরের মাধ্যমে অয়েল ফিল্টারে ঢুকছে। অয়েল ফিল্টারে কি হচ্ছে না, যে জিনিসগুলো মাইক্রোস্কোপিক্যালি আমরা ডার্ট গুলো আছে, যে নোংরাগুলো আছে, ময়লাগুলো আছে, যে কার্বন ডিপোজিশন গুলো আছে, যে মেটাল চিপ গুলো আছে, সেগুলো কি হচ্ছে না ওখানে সেপারেট হচ্ছে। সেপারেট একটা ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে দেখো মাঝখান থেকে একদম পরিষ্কার অয়েলটা, সেই অয়েলটা কিন্তু প্রেসারাইজড অয়েল, সেই অয়েলটা কোথায় যাচ্ছে না, অয়েল লাইনের মাধ্যমে অয়েল গ্যালারিতে ঢুকছে। যেখানে যেখানে লুব্রিকেশন করবার দরকার সেখানে সেখানে দেখো অয়েলটা সুন্দরভাবে চলে যাচ্ছে, এবং যে মুভিং পার্টস গুলো আছে সেই মুভিং পার্টসের ওখানে কিন্তু লুব্রিকেশন শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটা পার্টের মধ্যে কি আছে না, বলেছি যে স্মল ড্রিল করে দেওয়া আছে, হোল ড্রিল আছে, এবং যাতে প্রত্যেকটা জায়গাতে আমার ওখানে লুব্রিকেটিং অয়েলটা যায়, তার জন্য মেন বিয়ারিং এর ওখানে, কানেক্টিং রডের ওখানে, সব জায়গাতে আমার হোল করা আছে। এছাড়া ওখানে কি লাগানো আছে না, ওখানে কিছু স্প্রাউট লাগানো আছে, যে স্প্রাউট গুলো খানিকটা তোমার হচ্ছে পিচকারির মতো অয়েলটাকে স্প্রে করবে। কোথায় স্প্রে করবে না, এখানে দেখো পিস্টনের তলাটাই স্প্রে করছে, আমরা পিস্টন খুলেছি দেখেছি, পিস্টনের তলাটা একটা ফাঁকা ফাঁকা জায়গা থাকে, সেই জায়গায় স্প্রে করে কি করছে না, লুব্রিকেটিং অয়েলটাকে কোথায় দিচ্ছে না, অয়েল কন্ট্রোল রিং এর মাধ্যমে, যাতে ও বেরিয়ে আসবে কোথায়, সিলিন্ডার ওয়াল, ওই মাঝখানটাতেও লুব্রিকেট করবে। তাহলে পিস্টন এবং সিলিন্ডার এই যে মাঝখানে মধ্যবর্তী যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটাতেও কি করবে না, ও তোমার এখানে অয়েলটাকে স্প্রে করে ওই সিলিন্ডারটাকে ও লুব্রিকেশন করবে। শুধু সিলিন্ডার নয়, আমাকে সিলিন্ডার হেডেও পৌঁছাতে হবে। তাহলে সিলিন্ডার হেডে পৌঁছানোর জন্য আমি এখানে অয়েলটাকে কোথায় পাঠাচ্ছি না, অয়েল লাইন আমার আছে, সেই লাইনের থ্রু দিয়ে আমি ওটাকে কোথায় নিয়ে যাচ্ছি না, একদম সিলিন্ডার হেডে যা যা আছে, তো ভালভ অ্যাক্টিভেটিং মেকানিজমটা সিলিন্ডার হেডে আছে। সেখানে যদি ওভারহেড ভালভ ক্যাম্পশ্যাফট থাকে, তাহলে সেই ক্যাম্পশ্যাফটও লুব্রিকেশন করবে। যদি আমার ওভারহেড ক্যাম্পশ্যাফট না থাকে, যদি নর্মালি ওভারহেড ভালভ মেকানিজম থাকে, তাহলে সেখানে পুশ রড থাকবে, রকার আর্ম থাকবে, সেটাকেও লুব্রিকেশন করবে। একই রকম ভাবে ওখানেও সেই একই অয়েল গ্যালারি থাকবে এবং স্প্রাউট থাকবে। এইবারে কি হচ্ছে না, এই যে অয়েলটাকে আমি ওখানে স্প্রে করছি, সেই অয়েলটা কিন্তু আবার রিটার্ন আমাকে কোথায় নিয়ে আসতে হবে না, আমাকে আবার অয়েল সাম্পে নিয়ে আসতে হবে। তাহলে রিটার্ন লাইনটাও কিন্তু আলাদাভাবে করা আছে, এবং এই রিটার্ন লাইনের থ্রু দিয়ে আমার কি হচ্ছে না, ওই ডার্টি অয়েলটা, অর্থাৎ ওখান থেকে যেটা হট অয়েল যেটা থাকছে, বা ওখান থেকে যে অয়েলের মধ্যে যে ক্লিনিং এজেন্ট আছে, অর্থাৎ ধরো ওখানে যে কার্বন ডিপোজিশন হচ্ছে, যা হচ্ছে মেটাল চিপস ফরমেশন হচ্ছে, প্রত্যেকটাকে ও ধুয়ে মুছে কোথায় নিয়ে আসছে না, রিটার্ন লাইন দিয়ে অয়েলটা আবার কালেক্ট হবে আমার সাম্পে। আবার সাম্প থেকে আমি অয়েলটাকে কি করবো না, প্রথমে স্ট্রেনার দিয়ে প্রথমে ছাঁকবো, ছাকার পর আমি সেটা অয়েল পাম্পে ঢোকাবো, অয়েল পাম্প থেকে সেটাকে আবার আমি অয়েল ফিল্টারে নিয়ে যাব, আবার সেখানে পুরো জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে আবার আমি জিনিসটাকে সিস্টেমে দেবো। তাহলে তুমি এখানে রিটার্ন লাইনটা একটু আগে থেকে দেখাচ্ছি, দেখো এখানে রিটার্ন লাইনটা কিভাবে রিটার্ন হচ্ছে ভালো করে দেখো। আমি তো এখানে সিলিন্ডার হেডে স্প্রে করতে শুরু করেছি, এবার দেখো এদের রিটার্ন গুলো সব প্রত্যেকটা আলাদা, এটার জন্য আবার একটা আলাদা প্যাসেজ করা আছে, আলাদা অয়েল লাইন করা আছে, সেখান দিয়ে এসে কিন্তু আবার দেখো সাম্পে ও পড়ছে। সাম্পে যে জমা হচ্ছে, পুরো জিনিসটা জমা হয়ে যাওয়ার পর আমার কিন্তু আবার ওই জিনিসটা পরিষ্কার করে ফিল্টার করে আমি এটাকে আবার সিস্টেমে আবার দেবো। তাহলে এইটা হচ্ছে টোটাল আমার লুব্রিকেশন সিস্টেম, যে লুব্রিকেশন সিস্টেমটা আমরা প্রেসার লুব্রিকেশন নামে একে বলে থাকি। এবং এখানে যে যে মেন জিনিসগুলো আমাদের কাজে লাগে, সেটা হলো কি, একটা অয়েল সাম্প লাগছে, একটা অয়েল পাম্প লাগছে, অয়েল ফিল্টার লাগছে, এছাড়া তোমার লাগছে তোমার অয়েল প্রেসার রিলিফ ভালভ,
এছাড়া আছে অয়েল গ্যালারি আছে, এখানে স্প্রাউট আছে কিছু, সব মিলিয়ে আমার এই সিস্টেমটা এভাবে কাজ করে চলেছে। তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছ। আমি আরেকটু বেটার আইডিয়া দেওয়ার জন্য প্রেসার লুব্রিকেশন সিস্টেমের আরেকটা তোমাদেরকে আমি ভিডিও দেখাবো, যেখানে তোমরা আরো ডিটেলে এই ব্যাপারটা বুঝতে পারবে, তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। দেখো এখানে একটা গাড়ি আছে, যে গাড়িটা কি হচ্ছে না, এখানে আমার একটা রানিং কন্ডিশন আমি দেখাচ্ছি, যার মধ্যে ইঞ্জিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 3 ডাইমেনশনাল ভিউ আছে। আগে যেটা দেখতে পাচ্ছ 2D ভিউ দেখছিলে, এখানে 3D দেখতে পাচ্ছ। এখানে আমরা কি দেখছি না, আমার এখানে ইঞ্জিন অয়েলটা দেখো সাম্প আছে, সাম্প থেকে আমার স্ট্রেনারের মাধ্যমে আমি লো প্রেসার পাইপের থ্রু দিয়ে আমি কোথায় নিয়ে যাচ্ছি না, অয়েল পাম্পে নিয়ে যাচ্ছি। অয়েল পাম্পটা এখানে রোটারি মোশন রোটেট করছে, এই রোটারি মোশনে অয়েল পাম্পটা রোটেট করে ও পাম্পটাকে কোথায় ডেলিভারি করছে অয়েলটাকে, না ফিল্টারে দিচ্ছে। ফিল্টারে গিয়ে কি হচ্ছে না, ফিল্টার হচ্ছে, অয়েলটা ফিল্টার হওয়ার পর সেই অয়েলটাকে আমি আবার নিয়ে কোথায় দিচ্ছি না, অয়েল গ্যালারিতে দিচ্ছি। যা আগে হচ্ছে আমি আবার একটা রিভিশনের মতো বলে যাচ্ছি। এবারে দেখো যে যে জায়গাগুলো ইয়েলো কালার দেখতে পাচ্ছ, সেই জায়গাগুলো কিন্তু কি হচ্ছে না, এখানে লুব্রিকেটিং অয়েলটা ওই জায়গায় লুব্রিকেশন করছে। দেখো সিলিন্ডার ওয়াল থেকে শুরু করে সিলিন্ডার হেডে আমার এখানে ডিওএসি আছে, ডবল ওভারহেড ক্যামসেপ্ট আছে, সেখানে কাজ করছে। ভালভ অ্যাক্টিউয়েটিং মেকানিজম প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখানে আমার ওই লুব্রিকেশন সিস্টেমটা কাজ করছে। তাহলে এটাই হচ্ছে বেসিক প্রেসার লুব্রিকেশন সিস্টেম, এবং এটা হাই স্পিডে যেভাবে কাজ করবে, লো স্পিডও সেম ভাবে কাজ করবে, এবং মেটাল টু মেটাল কন্ট্যাক্টটাকে আমার অ্যাভয়েড করবে। এটাই হচ্ছে আমার টোটাল এই লুব্রিকেশন সিস্টেমের পারপাস, এবং এটাই আমরা এখন সমস্ত আমাদের আইসি ইঞ্জিনে ব্যবহার করে থাকি, বিশেষ করে মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে। সেটা আইদার পেট্রোল হতে পারে বা ডিজেল হতে পারে। ডিজেল গাড়ির ক্ষেত্রে তো আমরা ব্যবহার করবি, এবং এর মেন উদ্দেশ্য কি, রিডিউস দ্য ফ্রিকশন। আমি আবার আসছি, এখানে তিনটে পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, যে তিনটে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেন পারপাস অফ দ্য লুব্রিকেশন সিস্টেম। তাহলে প্রথমে কি আছে, রিডিউস দ্য ফ্রিকশন, দেন হচ্ছে রিডিউস ওয়্যার। তাহলে আমি প্রথমে ফ্রিকশনটাকে কমাবো লুব্রিকেশন সিস্টেম, ওয়্যারটাকে কমাবো, অর্থাৎ ক্ষয়টাকে আমি এখানে কমাবো, আর রিডিউস দ্য হার্মফুল ডিপোজিট। এই তিনটে জিনিস, যে হার্মফুল ডিপোজিট গুলো হয়, অর্থাৎ কার্বন ডিপোজিট যেটা হয় বিশেষ করে, ওটা আমাদের খুবই হার্মফুল জিনিস, যেটা আমার ইঞ্জিন পার্টসকে ক্ষতি করবে এবং দ্রুত ক্ষয় দিকে ঠেলে দেবে, যাতে আমার মেনটেনেন্স কস্ট অনেক হাই হয়ে যাবে। আর লুব্রিকেটিং অয়েলটা কিন্তু আমি যদি ঠিক মতন করে ওখানে লুব্রিকেশন করতে পারি, তাহলে কি হবে না, আমি এই তিনটে জিনিসকে এখান থেকে মুক্ত রাখতে পারবো। তাহলে আশা করি তোমাদেরকে আমি পুরো ম্যাটারটা বোঝাতে পেরেছি। এখানে আমি আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদেরকে দেখলে অনেকটা বুঝতে পারবে যে আমরা কিভাবে অয়েলটাকে এখানে মেনটেন করছি। মানে এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো একটুখানি ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। যে জিনিসটা আমি এতক্ষণ ধরে অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে দেখালাম, আমি এখানে সিম্পলি একটা ফ্লো চার্ট করে তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে অয়েলিং মেথড বলে, অয়েলিং মেথড ফর প্রেসার ফিড সিস্টেম। প্রেসার ফিড সিস্টেমের ক্ষেত্রে তাহলে কিভাবে আমি অয়েলটা নিয়ে যাচ্ছি না, এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে কিন্তু তোমাকে ভালো করে বেঁধে রাখতে হবে। প্রথমে হচ্ছে কি, একটা সাম্প আছে, সাম্প থেকে এই যে তলায় সাম্প দেখতে পাচ্ছ, এই সাম্প থেকে এখানে অয়েল পাম্পের মাধ্যমে অয়েলটা কিন্তু এখানে আমরা সাকশন করছি। সাকশন করে এখানে কি হচ্ছে না, এই দিকটা হচ্ছে লো প্রেসার সাইড, পাম্পের উল্টো দিকটা ডেলিভারি সাইডটা কি হাই প্রেসার সাইড। এখানে কি হবে না, আমি পাম্পটাকে হাই প্রেসারে এখানে এদিক দিয়ে প্রেসারাইজ করছি। প্রেসারাইজ করে কোথায় পাঠাচ্ছি না, আমি ইঞ্জিনের যে যে জায়গাগুলোতে লুব্রিকেশন করা দরকার সেই জায়গায় আমি ওকে পাঠাচ্ছি। এখন এখানে অয়েল পাম্পের থেকে যদি আমি খুব বেশি পরিমাণে এখানে প্রেসার যায়, তাহলে কি করতে না, প্রেসারটাকে রিলিফ করতে হবে। তখন হবে কিনা, এই প্রেসার রিলিফ ভালভটা খুলে গিয়ে এই অয়েলটা যেটা এখানে হাই প্রেসার হয়ে এদিকে চলে যাচ্ছিল, সেটাকে কি করবো না, এই দিক থেকে আমি এই রিলিফ ভালভের মাধ্যমে আবার সাম্পে এখানে ডাউন করে দেবো। তাহলে কি হবে না, আমার আলটিমেটলি এই যে সিস্টেম প্রেসারটা অনেকটা কমে যাবে। এটা হচ্ছে প্রেসার রিলিফ ভালভের বেসিক কাজ। আমি আসবো প্রেসার রিলিফ ভালভ কিভাবে কাজ করে তোমাদেরকে ডিটেলে বলবো, তখন লুব্রিকেটিং অয়েল পাম্প নিয়ে মানে সিস্টেম নিয়ে আলোচনা করব। তাহলে এরপরে রিলিফ ভালভের পর তেলটা কোথায় যাচ্ছে না, অয়েলটা এখান থেকে বেরিয়ে গিয়ে অয়েল ফিল্টারে ঢুকছে। অয়েল ফিল্টারে কি হচ্ছে না, এই জায়গাটাতে এটাকে আমরা যে অয়েল ফিল্টার ব্যবহার করি, এটাকে বলছি ফুল ফ্লো টাইপ অয়েল ফিল্টার। এখন এই যে ফুল ফ্লো এবং বাইপাস দুটো আমি তোমাকে বলেছিলাম, কিন্তু এখানে দেখো এটা কিন্তু ফুল ফ্লো। এই ফুল ফ্লো এর মধ্যে আবার কিন্তু এখানে একটা বাইপাস ভালভ লাগানো আছে। এটার কাজ কি না, অয়েল ফিল্টারটা ফিল্টারেশন করছে, তখন কিন্তু বাইপাস ভালভটা কোনোভাবেই খুলছে না। অয়েল ফিল্টারটা কাজ করতে করতে ধরো এমন হলো যে আমি এখানে হয় এটাকে প্রপার টাইমে রিপ্লেস করতে ভুলে গেলাম, যে এত এগুলো অ্যাকচুয়ালি বলে দেওয়া থাকে যে তোমার কত কিলোমিটার যাওয়ার পর এটাকে ক্লিয়ার করতে হবে, বা কত ঘন্টা চলার পর এই অয়েল ফিল্টারটাকে আমাকে পাল্টাতে হবে, এটা কিন্তু আমার ম্যানুয়ালে বলে দেওয়া থাকে। বাই চান্স কোনো কারণে আমি এটাকে পাল্টাতে ভুলে গেলাম বা কিছু সমস্যা দেখা দিল, যার জন্য এই অয়েল ফিল্টারটা ক্লগড হয়ে গেল। অর্থাৎ অয়েল ফিল্টারটা যদি কোনো কারণে যদি এখানে
ক্লগড হয়ে গিয়ে থাকে, অর্থাৎ এটা যদি এখানে বন্ধ হয়ে গিয়ে থাকে, তখন কি হবে কি না আমাকে এখানে বাইপাস ভালভটা খুলে দেবে। বাইপাস ভালভটা খুলে গেলে কি হবে না, তখন অপরিশোধিত তেল বা আনফিল্টার্ড অয়েল যেটা ফিল্টার্ড হবে না, সেই আনফিল্টার্ড অয়েলটা কিন্তু আমার এই গ্যালারিতে ঢুকতে শুরু করবে। অ্যাকচুয়ালি আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বা আইসি ইঞ্জিনের লুব্রিকেশন সিস্টেমের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রচলিত আছে। সে কথাটা হলো যে লুব্রিকেশন সিস্টেমটাকে আমাকে সবসময় চালু রাখতে হবে। তার জন্য যদি আমি পরিশ্রুত লুব্রিকেটিং অয়েল সিস্টেমে নাও পাঠাতে পারি, তার থেকে ভালো যদি আমি অপরিশোধিত তেল বা আনফিল্টার্ড অয়েলটাকে যদি পাঠাই। অর্থাৎ যদি ধরো এখানে এই বাইপাস ভালভটা না থাকতো, তার মানে এই অয়েল ফিল্টারটা বন্ধ হয়ে গেছে, মানে আর এদিকে কোনো অয়েল যাবে না, অর্থাৎ এই যে অয়েল গ্যালারি আছে এই অয়েল গ্যালারিতে কোনো আর অয়েল যাবে না। এই অবস্থায় যদি ইঞ্জিনটা আমার রানিং থাকে, তাহলে কি হবে না এইখানে যে যে জায়গাগুলো ইনস্ট্রুমেন্টগুলো আছে বা যে যে আমার মেন পার্টসগুলো আছে, সেটা তোমার ক্র্যাঙ্কশ্যাফটই হোক, রকারাম হোক, ক্যামশ্যাফট হোক, সিলিন্ডার পিস্টন হোক, সব জায়গায় কিন্তু লুব্রিকেটিং অয়েল শূন্য হয়ে যাবে। লুব্রিকেটিং অয়েল যদি এখানে না থাকে, তাহলে এই জিনিসগুলো কি হবে, প্রচুর ফ্রিকশন হবে, এবং ফ্রিকশনের জন্য আমার ইঞ্জিনের পার্টসগুলো প্রচুর ক্ষতি হবে এবং ইঞ্জিনটা আমার নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনটা সিজ হয়ে যাবে। সেই জন্য কি বলছে, যদি কোনো কারণে এই অয়েল ফিল্টারটা ক্লগ হয়ে যায়, যাতে এই পার্টসগুলো অন্তত কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচে, তার জন্য এই বাইপাস ভালভটাকে এখানে ওপেন করে দেওয়া হবে, এবং এখানে এই বাইপাস ভালভ দিয়ে লুব্রিকেটিং অয়েলটা তখন অয়েল গ্যালারিতে পৌঁছবে। অর্থাৎ কোনো তেল না পৌঁছানোর থেকে খারাপ তেল পৌঁছানো কিন্তু ইঞ্জিনের পক্ষে ভালো। অর্থাৎ এই নীতিটাকে তোমাকে মাথায় রাখতে হবে, এবং এই নীতিটাকে স্মরণ রেখেই যে ফিল্টারটা আমরা এখানে ফুল ফ্লো টাইপ ফিল্টার অয়েল ফিল্টার ব্যবহার করছি, তার মধ্যে এখানে একটা বাইপাস ভালভ লাগানো আছে। অর্থাৎ দেখো এই যে পুরো ব্লকটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অয়েল ফিল্টার। এই অয়েল ফিল্টারের মধ্যে এরকম একটা সিস্টেম করা আছে, যাতে কোনো সময় আমার এই ইঞ্জিনটা অয়েল ফ্রি না থাকে, অয়েল সাপ্লাইতে যেন কন্টিনিউয়াস হয়। যদি ফিল্টার ওকে থাকে, তাহলে তো ফিল্টার হয়েই পরিষ্কার তেলটা আমার ওখানে যাবে। যদি ফিল্টার কোনো কারণে ক্লগ হয়ে যায়, ফিল্টার যদি আমার কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে যায়, তাহলে যাতে আমার লুব্রিকেটিং অয়েলটা সেটা মানে অপরিশোধিত অবস্থাতেও যাতে আমার ওখানে পৌঁছতে পারে, এবং ইঞ্জিনের প্রত্যেকটা পার্টকে যাতে ঘর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে, তার জন্য কিন্তু এই বাইপাস ভালভটা এখানে করে দেওয়া আছে। এখানে দুটো বাইপাস ভালভ দেখছি, একটা হচ্ছে ফিল্টারের মধ্যেকার বাইপাস ভালভ, একটা হচ্ছে এখানে সিস্টেমের মধ্যে অয়েল পাম্পের উপর একটা প্রেসার রিলিফ ভালভ করে দেওয়া আছে, যেটা কিনা এই অয়েল প্রেসারটাকে সবসময় গ্যালারির মধ্যে একটা কনস্ট্যান্ট রাখার জন্য এই ভালভটা কাজ করবে। যদি কোনো কারণে পাম্পের থেকে বেশি তেল এসে যায়, তাহলে রিলিফ ভালভটা খুলে গিয়ে আমার এখানে সিস্টেমের প্রেসারটাকে আমার নিউট্রালাইজ করবে। এইখানে এই বিষয়টাকে বুঝতে হবে ভালো করে। এরপরে আমরা যখন প্রত্যেকটা পার্টস নিয়ে ডিটেল আলোচনা করবো, তখন এই সিস্টেমটা কিভাবে কাজ করবে সেটা আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো। তাহলে অয়েলটা এখন কোথায় এলো না, পাম্প থেকে ফিল্টারের মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে অয়েলটা এলো অয়েল গ্যালারিতে। অয়েল গ্যালারিতে আসার পর দেখো একদম উপর দিকে কি আছে না, এই ওপরটাতে আছে অয়েল প্রেসার সুইচ। এ কি করবে না, এখানে সবসময় একটা কনস্ট্যান্ট প্রেসারে শো করবে, এবং যেটা ড্রাইভার তার ড্যাশবোর্ডে দেখতে পাবে যে ইঞ্জিন অয়েলটা গাড়ি স্টার্ট করলে প্রেসারটা ঠিক আছে কিনা। যদি কোনো কারণে এখানে প্রেসারটা যদি কম দেখায়, তাহলে কি হবে না, আমাকে ভাবতে হবে যে আমার ইঞ্জিনের লুব্রিকেশন সিস্টেমের কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যাটার জন্য আমাকে কি করতে হবে না, আমাকে এই পাম্পটাকে দেখতে হবে, বা পুরো সিস্টেমটা কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা চেক করতে হবে আমার। অর্থাৎ ইঞ্জিনটা লুব্রিকেশন সিস্টেমের ওভারহোলিং করা দরকার বা মেনটেনেন্স করা দরকার, তার ইন্ডিকেশনটা কিন্তু এখান থেকে আমি পাবো। এবং এটা আমাকে খুব ভালো করে ফলো করতে হবে। যদি আমি ফলো না করি বা এটাকে যদি ইগনোর করে যাই, তাহলে আগামী দিনে ইঞ্জিনটা কিন্তু আমার সিজ হয়ে যাবে, এবং আমি যে পারফরমেন্সটা চাইছি সেই পারফরমেন্সটা পাবো না। এবং শুধু তাই নয়, যদি আমি এটাকে ইগনোর করে যাই, আমার এরপরে যে মেনটেনেন্সটা করতে হবে, সেই মেনটেনেন্স কস্টটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। কারণ আমার ফ্রিকশনের জন্য দেখা যায় ম্যাক্সিমাম পার্টসগুলোই এমনভাবে ক্ষয়ে গেছে যে তোমাকে প্রত্যেকটা পার্টসকেই পাল্টাতে হবে। পার্টস পাল্টানো মানে বুঝতে পারছো সেখানে কস্টিংটা কোথায় গিয়ে দাঁড়াবে। তাহলে এবারে আমরা দেখে নিই যে এখানে অয়েলিং মেথডের ক্ষেত্রে এই যে ফ্লোচার্টটা আছে অয়েল গ্যালারির পর, এই ফ্লোচার্টটা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে না, অয়েল গ্যালারির পর দেখো এখানে কি বলেছি না, বিভিন্ন তোমার হোল বা চ্যানেল করা আছে এখানে, বা স্প্রাউট লাগানো আছে। দেখো এখানে অয়েল জেট বা স্প্রে হোল করা আছে, সেটা থেকে টাইমিং গিয়ারে আসছে, ক্র্যাঙ্ক জার্নালে পৌঁছচ্ছে, রকারাম শ্যাফটে যাচ্ছে, রকারামে যাচ্ছে, ক্যাম শ্যাফটে যাচ্ছে, তার মধ্যে ভালভ স্টেমে ঢুকছে, সিলিন্ডার বোর, পিস্টন রিং, গাজেন রিং, প্রত্যেকটা জায়গা অর্থাৎ ইঞ্জিনের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই লুব্রিকেটিং অয়েলটা পৌঁছচ্ছে। তারপরে কি হচ্ছে না, ওখান থেকে লুব্রিকেশন হয়ে যাওয়ার পর দেখো প্রত্যেকটা রিটার্ন লাইন, দেখো তলার লাইনটা দেখছো, এই রিটার্ন লাইন এসে কোথায় আসছে না, আবার ওই অয়েলটা আমরা সাম্পে ফেরত নিয়ে আসছি। তাহলে টোটালটা একটা পাম্প সার্কুলেশন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা লুব্রিকেশনটা করে যাচ্ছি, এবং এটাই হচ্ছে টোটালটা প্রেসারাইজড ফরমেশন হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে প্রেসার ফিড সিস্টেম। নিশ্চয়ই তোমরা এখান থেকে
পুরো ম্যাটারটা বুঝতে পেরেছো। এবারে এখানে যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে আগামী দিনে বলবো। তবুও তুমি এখানে দেখে রাখো কি কি পার্টস আছে। বেসিক্যালি আমরা এখানে পাচ্ছি না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাম্প। সাম্প ছাড়া কি আছে না, এখানে আছে তোমার অয়েল পিক আপ একটা পাইপ থাকে, যেটার মুখটাতে আমরা স্ট্রেনারটা লাগিয়ে থাকি, অর্থাৎ স্ট্রেনার এবং তার সঙ্গে থাকছে অয়েল পিক আপ পাইপ, বা যেটাকে লো প্রেসার পাইপ, যেটা অয়েল পিক আপ পাইপ। এখানে হচ্ছে স্ট্রেনার লাগানো আছে, একটা ডিপ স্টিক, এই স্টিকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে হাই আছে, ফুল আছে, আর অ্যাড বা লেখা থাকে বা লো লেখা থাকে, অর্থাৎ লুব্রিকেটিং অয়েল যদি কোনো কারণে কমে গিয়ে থাকে তাহলে সেটাকে আমাকে টপ আপ করতে হবে। তার জন্য এই ডিপ স্টিকটা দিয়ে আমরা দেখি যে লেভেলটা ঠিক আছে কিনা সাম্পের মধ্যে। এখানে একটা ড্রেন প্লাগ থাকে সাম্পের, সেটা তো আলাদা জিনিস। এবারে আসছি কি এখানে পাম্প, এই পাম্পটা কি হচ্ছে না একটা পাম্প হাউজিং এর মধ্যে পাম্পটাকে আমরা ধরে রাখি। পাম্পের টাইপ আমরা পড়বো আগামী দিনে। এছাড়া কি থাকছে না, এখানে পাম্পের টাইপের মধ্যে আমি তোমাকে বলেছিলাম ক্র্যাঙ্কশ্যাফট ড্রিভেন পাম্প আছে, ক্যামশ্যাফট ড্রিভেন পাম্প আছে। ক্যামশ্যাফট ড্রিভেন পাম্পের মধ্যে আমরা কি কি পাম্প ব্যবহার করে থাকি, বিশেষ করে আমরা এখানে রোটারি পাম্প বা আমরা গিয়ার টাইপ পাম্প, এটা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। এছাড়াও পাওয়া যায় প্লাঞ্জার টাইপ বা ভেন টাইপ পাওয়া যায়, যেগুলো আমরা দেখবো আগামী দিনে বইতে। এছাড়া দেখবো যেটা ক্র্যাঙ্কশ্যাফট অপারেটর, সেটাকে একটা ক্রিজেন্ট টাইপ পাম্প বলা হয়, ক্রিজেন্ট রোটর পাম্প, সেই পাম্পটাও আমরা এখানে দেখবো বা ওটা আমরা প্র্যাকটিক্যাল করব। আর থাকছে কি এখানে অয়েল ফিল্টার। এই ফিল্টারটা দুটো টাইপ হয়, আমি তোমাকে বলেছি, একটা ফুল ফ্লো টাইপ ফিল্টার, একটা হচ্ছে বাইপাস টাইপ। এই হিসাবেই আমরা আবার লুব্রিকেশন সিস্টেমকে দুটো ভাগে ভাগ করেছি, ফুল ফ্লো টাইপ এবং বাইপাস টাইপ। এগুলো প্রত্যেকটাই তোমরা বইতে পাবে। তো বিশেষ করে কম্পোনেন্টস গুলোর মধ্যে রোটারি পাম্প আছে, এই যে ক্র্যাঙ্কশ্যাফট ড্রিভেন বা একটা ক্রিজেন্ট টাইপ পাম্প, আর একটা গিয়ার টাইপ পাম্প, এগুলো সম্বন্ধে আমরা নেক্সট ক্লাস, অর্থাৎ আজকে এটা হবে না, আমরা নেক্সট ক্লাসে এটা সম্বন্ধে আরো ডিটেলে আলোচনা করব। তো তোমরা আশা করি আজকে পুরো সিস্টেমটা ভালো করে বুঝতে পেরেছো। এর সঙ্গে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যেটাকে বলা হয় ওয়েট সাম্পের পরের সিস্টেম, যেটা হচ্ছে ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম। এখন এই ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেমটা কি জিনিস না, এখানে হচ্ছে কি না, আমরা যে সাম্পটা থেকে অয়েলটাকে তুলছিলাম এখানে ওই সাম্পটা কিন্তু থাকবে না। অর্থাৎ আমরা এখানে বেসিক্যালি দুটো সাম্প ইউজ করব। একটা সাম্প থাকবে ইঞ্জিনের বাইরে, যেটার মধ্যে আমরা অয়েলটাকে বেসিক্যালি স্টোর করব। ওখান থেকে একটা পাম্প দিয়ে, যেটাকে হচ্ছে স্ক্যাভেঞ্জিং পাম্প, সেই পাম্প থেকে অয়েলটা টেম্পোরারি নিয়ে যাব ঠিক আমার ক্র্যাঙ্কেসের তলাটায়, যেখান থেকে আমরা অয়েলটাকে আবার পাম্প করে তুলে একটা কুলারের মাধ্যমে ঠান্ডা করে ওটাকে আমরা সিস্টেমে নিয়ে যাব। রিটার্ন আসার সময় আবার একই রকম ভাবে অয়েলটাকে আবার নিয়ে এসে আমরা ওই বাইরে যে সাম্পটা থাকছে সেই সাম্পটাকে আমরা ওখানে ফিল করব। তাহলে আমার ইঞ্জিনের তলায় যে সাম্পটা থাকছে সেটাতে কোনোভাবেই তেল থাকছে না, তাই এটাকে বলছি আমরা ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেম। তাহলে চলো একটু ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেমটা কি একটুখানি দুটো তিনটে ওয়ার্ডে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দিস সিস্টেম হ্যাজ এ স্টোরেজ ট্যাঙ্ক লোকেটেড আউটসাইড দ্য ইঞ্জিন। এখানে এবং এখানে যে পাম্পের থেকে যে তেলটা আসবে, অর্থাৎ যেটা আমরা রিটার্নে আনছিলাম, রিটার্নে যেটা আসছিলাম সেটা কি হচ্ছে না, রিটার্নে যেটা আসছিল সেটা হচ্ছে আমার ডিউ টু আমরা গ্র্যাভিটি আমরা নিয়ে আসছিলাম। এখানে কিন্তু আমরা এই গ্র্যাভিটিতে নিয়ে আসবো না। এটাকে আমরা কি করব না, এখানে এক মিনিট, সরি, ড্রাই সাম্পের কাছে আসি একবার, আমি আরেকবার জায়গাটা নিয়ে যাই, একটু আমাকে সময় দাও। ড্রাই সাম্প লুব্রিকেশন সিস্টেমের ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলতে চাইবো যে এখানে আমরা বেসিক্যালি দুটো সাম্প ব্যবহার করছি। বেসিক্যালি এই যে মেন সাম্প, যে মেন সাম্পটা কোথায় থাকছে না, মেন সাম্পটা আমার থাকছে আউটসাইড দ্য ইঞ্জিন। এখানে আমরা অয়েলটাকে স্টোর করছি বা অয়েলটাকে আমি টপ আপ করবার সময় ওইখানেই আমি স্টোর করব। তারপরে আদার সিস্টেম, ওয়েট সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে না, সরাসরি আমার ইঞ্জিনের মধ্যে আমার সাম্পটা থাকছিল। এবারে আমি ওখান থেকে কি করছি না, এখান থেকে দেখো অয়েলটাকে আমি ব্লকের মধ্যে ঢোকাচ্ছি কিভাবে না, আলাদা একটা পাম্পের মাধ্যমে আমি ওকে প্রেস করে ওখানে ঢোকাচ্ছি, এবং যে অয়েলটা রিটার্ন আসছে সেটা কিন্তু গ্র্যাভিটির মাধ্যমে আসছে না। এটা আমাকে মাথায় রাখতে হবে। এবং এটার মধ্যে কি কি থাকছে দেখো, সাম্প থাকছে, একটা স্ক্যাভেঞ্জিং পাম্প থাকছে, ফিল্টার থাকছে, ফিল্টার বাইপাস যেগুলো আগেও ছিল, স্টোরেজ ট্যাঙ্ক একটা আলাদা থাকছে, প্রেসার রেগুলেটর থাকছে, আর একটা অয়েল পাম্প থাকছে। এখানে একটা স্ক্যাভেঞ্জিং পাম্প, একটা অয়েল পাম্প। দেখো এখানে ছবিটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে সাম্পটা আছে, সাম্প থেকে প্রথমে স্ক্যাভেঞ্জিং পাম্পের মাধ্যমে আমি অয়েলটাকে নিয়ে যাচ্ছি, ফিল্টার করছি। ফিল্টার করে আমি এই যে স্টোরেজ ট্যাঙ্ক, মানে এটাই কিন্তু আমার ইঞ্জিনের তলায় আছে। এখন এই যে বাইরে সামটা আছে বলেই আমরা এখানে ভেতরে স্টোরেজ ট্যাঙ্কটা সবসময় তেল থাকছে না। এবারে এই যে লাইনটা তুমি দেখছো, আমি আবার একবার ছবিটার দিকে তোমাদেরকে মিন করব ছবিটা দেখার জন্য। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা একটু ভালো করে ফলো করো। এখানে ছবিটা দেখো, এই যে ড্রাই সামটা আছে এইটা কিন্তু বাইরে আছে, তাহলে এখানে ভেতরে যে সামটা আছে এই সামটা সবসময় আমার ড্রাই থাকছে।
এটাতে যখন আমার ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে তখন এখান থেকে স্ক্যাভেঞ্জিং পাম্পের মাধ্যমে ফিল্টার করে আমি অয়েলটাকে নিয়ে যাচ্ছি স্টোরেজ ট্যাঙ্কে, এখান থেকে আমি প্রেসার রিলিফ ভালভ বা এখানে আরেকটা পাম্প দিয়ে আমি অয়েল কুলারের মাধ্যম দিয়ে এটা আমি গ্যালারিতে দিচ্ছি। এই যে টোটাল সিস্টেমটা চলছে এটাই হচ্ছে ড্রাই সাম লুব্রিকেশন সিস্টেম, এবং এটা আমাদের অ্যাকচুয়ালি সিলেবাস